রাত প্রায় ১১টা। হাওড়া স্টেশন চত্বরটা বেশ ফাঁকা হয়ে এসেছে। এখন শুধু দূরপাল্লা ট্রেনের যাত্রীদেরই ভিড়। নতুন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া অমরাবতী এক্সপ্রেস, আর কয়েক মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। একে একে সবাই উঠে পড়ছে নিজের নিজের কামরায়। এই ট্রেনেরই এসি 3 টায়ার কোচে উঠে পড়ল এক পাঞ্জাবি যুবক। হালকা চাপ দাড়ি, বুদ্ধিদীপ্ত চোখে রিমলেস চশমা, মাথায় পাগড়ি, পরনে ছাই রঙের টি-শার্ট আর জিন্স। উঠে চুপচাপ নিজের সিটে বসে একটা বই মুখের সামনে তুলে নিল, যেন চারপাশ থেকে নিজেকে আড়াল করে রাখল। কামরা প্রায় ভরে গেছে। ট্রেন ছাড়তে আর 10 মিনিট বাকি। স্টেশনে চায়ের স্টলের পাশে একটা বেঞ্চে বসে হাই তুলছিল এক ছেলে। চেহারায় শক্তপোক্ত ভাব। হঠাৎ ফোন বেজে উঠতেই নম্বর দেখে এক লাফে সোজা হয়ে বসল সে। হ্যাঁ জগাদা, বল। ওপাশ থেকে গম্ভীর গলায় জগা বলল, কজনে আছিস আজ? 5 জন আছি, ভম্বল নেই শুধু। ঠিক আছে, যে ট্রেনটা এখনই ছাড়বে ওটার প্রতিটা কামরা ভালো করে চেক করবে। ছবিটা তোকে পাঠিয়েছি। ছেলেটা একটু ইতস্তত করে বলল, ঠিক আছে, কিন্তু ট্রেনটা তো এখনই ছাড়বে, তার মধ্যে। কথা শেষ করতে না দিতেই জগা খেকি উঠল। একদম ন্যাকামো করিস না। ট্রেন ছাড়লে সবাই নেমে যাবে, তুই থেকে যাবি। খড়গপুর পর্যন্ত তো সময় পাবি, লাট সাহেবের বাচ্চা। আর শোন, প্যান্ট্রিতে আমার লোক আছে, নাম বিশু। দরকার হলে ওর সঙ্গে কথা বলবি। আচ্ছা, কিন্তু ওকেই বললেই তো। যা বুঝিস না তা নিয়ে বেশি কথা বলিস না। সবাইকে সব জানানো যায় না, স্যার বারণ করেছেন। ও তোকে হেল্প করবে, ব্যাস, আর কিছু জানে না। যা, কাজে লেগে পড়। এরপরই ফোন কেটে গেল। ওদিকে কামরার ভেতরে পাঞ্জাবি যুবকটা একবার হাত ঘড়ির দিকে তাকালো। সময় খুব কম। তার পাশে বসে আছে 4 জনের একটা পরিবার, মা, বাবা আর 2 মেয়ে। বড় মেয়েটা বয়স 12-13 হবে, জানলার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। ছোটটা 4-5 বছরের, একদম চঞ্চল। মা তাকে বাটিতে কিছু মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করছে, আর সে 1 চামচ খেয়ে আবার কামরার ভেতর দৌড়ে বেড়াচ্ছে। বাবা এখনও ফোনেই ডুবে। উল্টো দিকের ওপরের বার্থে এক মোটা কালো চেহারার লোক বারমুডা পরে শোয়ার প্রস্তুতি নিচ্ছে। সাইড বার্থে 3 জন ছেলে বসে। দেখে মনে হয় ট্যুরিস্ট, হয়তো কারোর সিট কনফার্ম হয়নি। ঠিক তখনই 2 জন লোক তাড়াগুড়ো করে কামরার ভেতর দিয়ে হেঁটে গেল। যেতে যেতে প্রত্যেকের মুখের দিকে একবার করে তাকাচ্ছে। তাড়াহুড়োর মাঝে তাদের একজনের সঙ্গে ধাক্কা লাগল ছোট মেয়েটার। লোকটা অস্ফুটে গালাগাল দিয়ে এগিয়ে গেল। মা তাড়াতাড়ি বাচ্চাটাকে কোলে তুলে নিল। বাবা এখনও ফোনে ব্যস্ত। পাঞ্জাবি যুবকটা আর চোখে লোক দুটোকে লক্ষ্য করল। এরই মধ্যে ট্রেনটা হালকা দুলে উঠল, ছাড়ছে। লোক দুটো দ্রুত নেমে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চলন্ত খেনটার দিকে তারা একদৃষ্টে তাকিয়ে রইল। হুইসিল বাজিয়ে ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। কিছুক্ষণ পর প্যান্ট্রি থেকে ডিনার আর জলের বোতল নিয়ে কয়েকজন বিক্রেতা আসতে শুরু করল। স্যার, জল লাগবে? ম্যাডাম, একটা বোতল। কেউ নিচ্ছে, কেউ না করছে। একজন ছেলেও এসে পাঞ্জাবি যুবকের সামনে দাঁড়াল। স্যার, একটা জলের বোতল দেব? যুবকটা নিজের ছোট বোতলটা দেখে বুঝল সামনে অনেকটা পথ, জল লাগবেই। সে মাথা নেড়ে একটা নিল। পকেট থেকে 20 টাকার নোট বের করে দিতে গিয়ে খেয়াল করল ছেলেটা তার দিকে কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুহূর্তটা কেমন অস্বস্তিকর। তবে টাকা নিয়ে ছেলেটা কিছু না বলে সামনে এগিয়ে গেল। যুবকটা সামান্য নার্ভাস হয়ে পড়ল। মুখে হাত বুলিয়ে নিজেকে একটু সামলে নিল। তারপর বোতল খুলে অল্প জল খেল। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে ধীরে উঠে ট্রেনের টয়লেটের দিকে গেল। ফিরে এসে দেখল তার কূপের সবাই একে একে শুয়ে পড়ছে। তখনই টিকিট চেকার এসে টিকিট দেখতে শুরু করেছেন। যুবকের টিকিটটা দেখে তিনি একটু থামলেন। আইডি প্রুফটা দেখাবেন? যুবকটা পকেট থেকে আইডি বের করে দিল। টিকিট চেকার ভোটার কার্ডটা উল্টে দেখতে যাবেন, ঠিক তখনই যুবকটা হঠাৎ মানিব্যাগটা ওনার পায়ের উপর ফেলে দিয়ে বলল, ও সরি স্যার। টিকিট চেকার একটু তাকিয়ে হালকা গলায় বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কার্ডটা নিন। তারপর আর কিছু না বলে তিনি অন্যদের টিকিট দেখতে চলে গেলেন। যুবকটা দ্রুত নিজের বার্থে উঠে পড়ল। চাদর টেনে নিল গা ঢাকা দিয়ে, তারপর আলোটা নিভিয়ে দিল। রাত প্রায় 2টো। ট্রেন এসে থামল খড়গপুর স্টেশনে। ট্রেন থামতেই এক ছেলে তাড়াতাড়ি নেমে পড়ল। প্ল্যাটফর্মে নেমে একটু দূরে গিয়ে থামল সে। ফোনটা বের করে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকল। মনে হচ্ছে কি বলবে সেটা গুছিয়ে নিচ্ছে। তারপর একটা নম্বরে কল করল। ওপাশ থেকে জগার গলা, হ্যাঁ বল, কি খবর?
ছেলেটা একটু ইতস্তত করে বলল, মানে তুমি যে ছবি পাঠিয়েছিলে ওই রকম কাউকে ট্রেনে পেলাম না গো। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে গালাগাল ভেসে এলো, তোরা না একটা ভালো খবর দিতে পারিস না? আমি এখন স্যারকে কি বলবো বলতো? দূর, রাখ, এখন বাড়ি চলে যা। ছেলেটা একটু থেমে আবার বলল, আচ্ছা জগাদা, তাহলে পেমেন্টটা আজকে না কাল গিয়ে নিয়ে আসব? জগা এবার বিরক্ত হয়ে উঠল, তোরা আজকাল খুব চিন্দি হয়ে গেছিস, দেখছিস না আমার নিজেরই কি অবস্থা, তার মধ্যে টাকা টাকা করছিস। কি করবি টাকা নিয়ে? ফুর্তি করবি তো? দুদিন পরে করিস না হয়, কাল আসিস না, স্যারের মেজাজ কেমন থাকবে কে জানে, 2-4 দিন পরে ফোন করে আসিস। এই বলে ফোন কেটে দিল। ছেলেটা বিরক্ত মুখে নিজের মনে বিড়বিড় করল, পয়সা দিতে গেলেই যত বাহানা, এত রাত অবধি খাটলাম তার যেন কোনো দামই নেই। বাড়ির দিকে হাঁটা দেবে এমন সময় হঠাৎ থেমে গেল সে। কপাল কুঁচকে ভাবল, আচ্ছা ওই পাঞ্জাবি লোকটার চোখ দুটো কেমন যেন লাগছিল। সে আবার ফোনটা বের করে জগা পাঠানো ছবিটা খুলে তাকিয়ে রইল। জলের বোতল দেওয়ার সময়ও একটু খটকা লেগেছিল তার, কিন্তু নিশ্চিত কিছু না জেনে খবর দিলে বিপদ। ভুল খবর দিলে জগা তাকে একেবারে শেষ করে দেবে, এটা সে ভালোই জানে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা ঝাঁকল, যাকগে 2 দিন পর টাকা তো পাবই, ফালতু ঝামেলায় গিয়ে লাভ নেই। আর দাঁড়াল না, ধীরে ধীরে হাঁটতে শুরু করল। ওদিকে জগা তখন আরেকটা ফোনে ব্যস্ত। না স্যার, পাইনি। হ্যাঁ স্যার, ওরা ভালো করেই খুঁজেছে। কি স্যার? হঠাৎই লাইন কেটে গেল। জগা কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, থাক, এখন ফোন করে বিরক্ত করা ঠিক হবে না, কাল সামনাসামনি কথা বলবো। জগার ফোনটা কেটে যেতেই ওপাশের লোকটা প্রচণ্ড রাগে ফোনটা ছুঁড়ে ফেলল। হাত মুঠো করে সামনে রাখা টেবিলে এমন জোরে ঘুষি মারল যে কাঠে হালকা চিড় ধরে গেল। রাগে গলা কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল, রাবেশ! কোথায় পালাবে তুমি? পৃথিবীর যেখানেই লুকাও না কেন, আমি তোমাকে খুঁজে বের করবই। আমার হাত থেকে তোমার কোনো মুক্তি নেই। কলকাতার একটি সরকারি হাসপাতালের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টের আউটডোরের সামনে পায়চারা করছে প্রায় ২৭-২৮ বছরের এক যুবক। সে একবার বসছে, আবার উঠে দাঁড়াচ্ছে, অস্থির হাতে বারবার চুলে হাত দিচ্ছে, কখনো 2 হাত একসাথে ঘষছে। তাকে দেখলেই বোঝা যায় ভেতরে ভেতরে কি ভয়ঙ্কর চাপ আর দুশ্চিন্তায় ভুগছে সে। হঠাৎ সে দূর থেকে দেখতে পেল এক সুশ্রী তরুণী ডাক্তার তার দিকে এগিয়ে আসছেন, আর নিজেকে সামলাতে পারল না সে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে প্রায় হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, এখন কেমন আছে ও ম্যাডাম? সহেলি তার মুখের দিকে তাকাল। ছেলেটার চোখে আতঙ্ক, ক্লান্তি, অসহায়তা সব মিলেমিশে আছে। সে হালকা হেসে শান্ত গলায় বলল, তুমি এত ব্যাকুল হয়ে পড়লে চলবে কিভাবে ভোম্বাল? তোমাকেই তো শক্ত হতে হবে। ও কিন্তু তোমার উপর খুব ভরসা করে। ভোম্বল নিচু গলায় বলল, জানি ম্যাডাম, জানি। তাহলে দেরি করছো কেন? ওকে নিয়ে যাও তোমার সঙ্গে, বিয়ে করো তোমরা। একটা কথা মনে রেখো, ওই পরিবেশ থেকে ওকে বের করে আনতে না পারলে ও কোনোদিন পুরোপুরি সুস্থ হবে না। বারবার একই মানুষ, একই জায়গা, একই স্মৃতি ওকে সেই ঘটনাটার কথাই মনে করিয়ে দিচ্ছে। তাই মাঝে মাঝেই ওর প্যানিক অ্যাটাক হচ্ছে। নতুন পরিবেশ, একটা স্বাভাবিক জীবন, এইগুলোই ওকে ধীরে ধীরে সুস্থ করে তুলবে। ভোম্বল দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই বুঝি ম্যাডাম, কিন্তু আমার কাছে এত টাকা কোথায়? টাকা না দিলে তো ওকে ওখান থেকে আনতেই পারব না। কত টাকা লাগবে? ৫০,০০০, ২০,০০০ মতো জোগাড় করেছি, কিন্তু বাকিটা জমানোতে তো আরও 1 বছর লেগে যাবে। আপনি তো জানেন আমি কি করি, কতটুকুই বা আয়। সহেলি একটু চুপ করে রইল, তারপর দৃঢ় গলায় বলল, না, আর 1 বছর অপেক্ষা করা যাবে না। মেয়েটাকে এভাবে কষ্ট পেতে দেওয়া ঠিক নয়। তুমি কাল বিকেলে এসে আমার কাছ থেকে ৩০,০০০ টাকা নিয়ে যেও। ভোম্বল যেন বিশ্বাসই করতে পারল না। ম্যাডাম, আপনি দেবেন? না না, আমি এত টাকা আপনার কাছ থেকে নিতে পারব না, আপনার উপর এতটা চাপ। সহেলি হালকা হেসে থামিয়ে দিল, চাপ নয়, তুমি এটা ধার হিসেবে নাও, মাসে মাসে অল্প করে শোধ করে দেবে, ব্যাস। কোনো সুদ নেই, এমন সুযোগ কিন্তু আর কোথাও পাবে না। ভোম্বল এখনও দোটানায় দাঁড়িয়ে। সেটা বুঝে সহেলির গলা একটু নরম হয়ে এলো। দেখো, আমি একজন ডাক্তার, আমার সামান্য সাহায্যে যদি একটা মানুষ নতুন করে বাঁচার সুযোগ পায়, তার থেকে বড় আনন্দ আমার কাছে আর কিচ্ছু নেই। তুমি নিজের জন্য নিচ্ছ না, একটা জীবন বাঁচানোর জন্য নিচ্ছ। পরে ধীরে ধীরে শোধ করে দিও, ব্যাস।
ভোম্বল মাথা নেড়ে বলল, না ম্যাডাম, ওটা আমার দায়িত্ব ছিল। সহেলি মৃদু হেসে বলল, তাহলে এটাও আমার দায়িত্ব। আর কোনো কথা না, তুমি কাল বিকেলে আসছ। একটু থেমে আবার বলল, আমি এখন যাই তোমার আমানতের কাছে। ও ঘুমোচ্ছে, সব ঠিক আছে, রিপোর্টও নর্মাল। কাল তুমি এলে ওকেও নিয়ে যেও, ততক্ষণ ও এখানেই থাক। ভোম্বল চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে এবার একটা অন্যরকম অনুভূতি, হয়তো একটু আশার আলো জ্বলতে শুরু করেছে। দুদিন পর দুপুর প্রায় 2টো নাগাদ মাদগাঁও জাংশনে এসে থামল অমরাবতী এক্সপ্রেস। পাঞ্জাবি যুবকটা ধীরে নামল ট্রেন থেকে। গত 2 দিনের যাত্রা মোটামুটি নির্বিঘ্নেই কেটেছে তার। স্টেশন থেকে বেরিয়ে একজনকে জিজ্ঞেস করতেই বাস টার্মিনাসের রাস্তা দেখিয়ে দিল। সেখানে গিয়ে সে উঠে পড়ল প্যালোলেম বীজগামী একটি বাসে। বাস ছাড়তে তখনও একটু দেরি। সকালে ট্রেনে সামান্য ব্রেকফাস্টের পর আর কিছু খাওয়া হয়নি, শুধু জল। পেটের খিদেটা তখন বেশ চেপে বসেছে, তাই বাসস্ট্যান্ডের ছোট্ট দোকান থেকে একটা কেক, কয়েকটা কলা আর একটা সেদ্ধ ডিম কিনে তাড়াতাড়ি খেয়ে নিল সে। খাওয়া শেষ করতেই বাস ছাড়ল। সৌভাগ্যক্রমে জানলার ধারে সিট পেয়েছিল যুবকটা। আরাম করে বসে 2 চোখ ভরে বাইরের দৃশ্য দেখতে লাগল। মাদগাঁও শহর পেরিয়ে বড় রাস্তায় উঠতেই দুপাশে সারি সারি নারকেল গাছ চোখে পড়তে লাগল। সাউথ গোয়া এমনিতেই বেশ ফাঁকা, তার ওপর দুপুরের নির্জনতা জায়গাটাকে যেন আরও অন্যরকম করে তুলেছে। কোথাও বিস্তীর্ণ মাঠ, যার মাঝে মাঝে জটলা করে দাঁড়িয়ে নারকেল গাছ, কোথাও আবার ছোট্ট জলাশয়, চারপাশে সবুজের ছোঁয়া। একটু পরেই চোখে পড়ল খয়েরি রলের নিচু পাহাড়। বাস কখনো আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় উঠছে, কখনো ঢাল বেয়ে নামছে। মনে হচ্ছিল ছোট ছোট পাহাড় ডিঙিয়ে এগিয়ে চলেছে। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম চোখে পড়ছে। কোথাও নির্জন জায়গায় একা দাঁড়িয়ে আছে ছোট্ট একটা চ্যাপেল। চারপাশে কেউ নেই, শুধু তার ছোট্ট ক্রসটা যেন অতীতের কোনো স্মৃতি বয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। বাস যত এগোচ্ছে, নারকেল গাছ কমে গিয়ে জঙ্গলের ঘনত্ব বাড়ছে। পাহাড়ের গা বেয়ে জঙ্গল যেন আরও গভীর, আরও রহস্যময় হয়ে উঠছে। এক অদ্ভুত সৌন্দর্য, আর তার মাঝেই এক ধরনের অস্বস্তিকর নিঃসঙ্গতা। রাতেই জায়গাগুলো কেমন লাগবে ভাবতেই হালকা শিউরে উঠল যুবকটা। জানলার ধারে বসে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ায় কখন যে চোখ লেগে গিয়েছিল সে বুঝতেই পারেনি। হঠাৎ তন্দ্রা কেটে দেখে বাস একটা ছোট্ট চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে। কয়েকজন যাত্রী নেমে চা খাচ্ছে। সে কন্ডাক্টরকে জিজ্ঞেস করল, আর কতক্ষণ? আর 15-20 মিনিট মতো। জানলা দিয়ে বাইরে তাকালো সে। জায়গাটা অনেকটা খোলা মাঠের মতো, দূরে পাহাড়ের সারি। মনে মনে ভাবতে লাগল, আর কতক্ষণ, আর সেখানে গিয়ে কি অপেক্ষা করছে তার জন্য। গেটের সামনে পৌঁছতেই দারোয়ান থামালো। কাকে চান? যুবতী বলল, মিস ডিকোস্টার সঙ্গে দেখা করব। দারোয়ান তার নাম জিজ্ঞেস করে তাকে দাঁড়াতে বলল, তারপর ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, আসুন। সে দারোয়ানের সঙ্গে ভেতরে ঢুকল। ভিতরে একটা মাঝারি আকারের ঘর। দেখে মনে হয় ড্রয়িং রুম আর অফিস দুটো কাজেই ব্যবহার হয়। একদিকে একটা ছোট টিভি, সামনে সোফা আর কয়েকটা চেয়ার। আরেকদিকে কাঁচের বুকশেলফ ভর্তি নানা ফাইল। তার পাশেই একটা বড় অফিস ডেস্ক, সামনে 2টো চেয়ার আর ওপারে একটা। টেবিলের উপর ফাইল, একটা নোটবুক আর পেন স্ট্যান্ড। সব মিলিয়ে স্পষ্ট বোঝা যায় এখানেই অফিসের কাজকর্ম চলে। দারোয়ান তাকে ডেস্কের সামনে বসতে বলেই বেরিয়ে গেল। প্রায় 5 মিনিট অপেক্ষার পর ঘরে ঢুকলেন এক মধ্যবয়সী মহিলা। এসে ডেস্কের ওপারের চেয়ারে বসলেন। তামাটে গায়ের রং, কাঁচা পাকা বব কাট চুল, চোখে চশমা, হালকা নীলচে চোখ। মুখের গড়নেই বোঝা যায় তিনি বিদেশিনী। পরনে ঢোলা লম্বা স্কার্ট আর হালকা টপ। বয়স 40-এর কাছাকাছিই হবে। চেয়ারে বসে পরিষ্কার হিন্দিতেই কথা শুরু করলেন। হালকা টান আছে, কিন্তু উচ্চারণ স্পষ্ট। হ্যালো,
আমি মারিয়ানা ডিকোস্টা। মিস সহেলি আমাকে আপনার ব্যাপারে জানিয়েছিলেন। উনি কি কোনো লেটার পাঠিয়েছেন? বলেছিলেন আপনার হাত দিয়ে একটা চিঠি পাঠাবেন। যুবতী মাথা নেড়ে ব্যাগ থেকে চিঠিটা বের করে এগিয়ে দিল। মারিয়ানা চিঠিটা মন দিয়ে পড়ে নিলেন। তারপর মাথা তুলে বললেন, ঠিক আছে, তাহলে আমরা কিছু ফর্ম্যালিটি সেরে নিই। এই বলে তিনি একটা রেজিস্টার খুললেন। আপনার নামটা আবার বলবেন? পলক, পলক চ্যাটার্জি। বয়স 24। কোয়ালিফিকেশন MBA। ঠিকানা? পলক একটু থমকে গেল। কোন ঠিকানাটা বলবে? এক মুহূর্ত ভেবে নিয়ে ধীরে বলল, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। এখানে আসার কারণ? পলক চুপ করে রইল। একটু অস্বস্তি, একটু দ্বিধা। সেটা বুঝে মারিয়ানা ডেস্ক থেকে মুখ তুলে তার দিকে তাকালেন। ঠিক আছে, বলতে হবে না। সহেলি আমাকে সব জানিয়েছে। আমারই ভুল হয়েছে, অভ্যেসবশত জিজ্ঞেস করে ফেলেছি। সরি। তুমিই বলে ফেললাম কারণ তুমি আমার থেকে অনেক ছোট। হালকা করে হেসে উঠলেন তিনি। পলকও মৃদু হেসে বলল, না না, একদম ঠিক আছে, বরং এতে আমারই বেশি স্বস্তি লাগছে। মারিয়ানা মাথা নেড়ে বললেন, যাই হোক, তুমি অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছ, রাতও হয়ে গেছে। আজ রেস্ট নাও, কাল বাকি কথা হবে, ঠিক আছে? উত্তরের অপেক্ষা না করেই তিনি ডেকে উঠলেন, সুকন্যা, সুকন্যা, একবার এদিকে আয় তো মা। ডাক পড়তেই ভেতরের দরজা থেকে সে কিশোরী মুখ বাড়িয়ে হাসি মুখে হিন্দিতে বলল, আমাকে ডাকছেন ম্যাম? হ্যাঁ, এই দিদিটাকে তোর সঙ্গে নিয়ে যা, তোদের রুমেই থাকবে। তোরা 3 জনই আছিস তো? হ্যাঁ ম্যাম, আমি, ঋতুদি আর শবনম দিদি। ঠিক আছে। আর শোন, আজ দিদির খাবারটা রুমেই দিয়ে দিস। আচ্ছা। তারপর তিনি পলকের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আসলে সহেলির কাছ থেকে আগেই জেনেছিলাম তুমি আজ আসবে, তাই সুকন্যাদের রুমেই তোমার ব্যবস্থা করেছি। এখানে তুমি ছাড়া সুকন্যাই একমাত্র বাঙালি। ভেবেছি তোমার একটু সুবিধে হবে। যাও, ফ্রেশ হয়ে ডিনার করে নাও। কাল সকালে দেখা হবে, তখন বাকি কথা বলবো। এই বলে আর দাঁড়ালেন না, ঘর থেকে বেরিয়ে গেলেন। সুকন্যা মিষ্টি হেসে পালকের হাত ধরে বলল, এসো দিদি। ওর সঙ্গে হাঁটতে হাঁটতে পালক জিজ্ঞেস করল, তুই এখানে কতদিন আছিস? সুকন্যা হেসে বলল, দিদি, তুমি আমাকে তুমি বলো না, তুই করে বলো। পালকও হেসে ফেলল, আচ্ছা ঠিক আছে। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল মুর্শিদাবাদে, এখানে 2 বছর হলো আছি। তোর বয়স কত? এই তো 17। পালকের মুখটা একটু গম্ভীর হয়ে গেল। এত কম বয়স, কি পরিস্থিতিতে এখানে এসেছে কে জানে। তবে এখন আর কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করল না। 3 তলায় তাদের রুম, লম্বা বারান্দা জুড়ে এক সারিতে 6টা ঘর। বারান্দায় আলো জ্বলছে, কিন্তু বেশিরভাগ দরজাই বন্ধ। সুকন্যা উঠতে উঠতে বলল, এখানে সবাই রাত 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, দেরি করে জাগার নিয়ম নেই। আজ তুমি আসবে বলে ম্যাম আর আমি নিচে ছিলাম। রুমে ঢুকে পালক দেখল বেশ বড় ঘর, 2টো বাঙ্ক বেড, ওপরে নিচে শোয়ার ব্যবস্থা, দুপাশে 4টে ওয়াল মাউন্টেড কাবার্ড, সামনে আয়না লাগানো, বেডের পাশে ছোট টেবিল, আর ওপরের বেডের জন্য দেওয়ালে ছোট তাক। সব মিলিয়ে বেশ গোছানো। একটা অ্যাটাচড বাথরুমও আছে। পালক আসবে শুনে বাকি 2 মেয়ে, ঋতু আর শবনম, জেগেই ছিল। কৌতূহলী চোখে ওদিকে তাকালো। পালক হালকা করে হাই হ্যালো সেরে নিল। শরীর তখন ক্লান্তিতে ভেঙে পড়ছে। সুকন্যা নিচ থেকে খাবারও নিয়ে এসেছিল, রুটি আর ভেন্ডির তরকারি। পালক তাড়াতাড়ি খেয়ে নিল। খাওয়া শেষ করে জল খেতেই হঠাৎ শরীরটা কেমন যেন করে উঠল, মাথা ঘুরে গেল। তাড়াহুড়ো করে উঠে বাথরুমের দিকে ছুটল সে। সময় কেটে যাচ্ছে, কিন্তু পালক বেরোচ্ছে না। সুকন্যার মনে অস্বস্তি হতে লাগল।
ওইভাবে দৌড়ে ঢুকেছিল, কি হলো হঠাৎ? সে গিয়ে দরজায় ধাক্কা দিল। ও পালকদি, কি হলো? দরজা খোলো, খোলো না, কি হয়েছে বলো তো? বাথরুমের দরজায় বারবার ধাক্কা দিচ্ছে সুকন্যা। পালকদি, দরজা খোলো, কি হয়েছে বলো? ভেতর থেকে কোনো সাড়া নেই। ঋতু আর শাবনামও উঠে এসেছে। তিনজনের চোখে ভয় স্পষ্ট। কিছু একটা ঠিক নেই, দরজা ভাঙতে হবে। সুকন্যা কাপা গলায় বলল, না, একবার ম্যামকে ডাকি। নিচে খবর পৌঁছতে দেরি হল না। কিছুক্ষণের মধ্যেই মারিয়ানা ডিকস্টা আর দুজন স্টাফ দৌড়ে এলেন। দরজায় জোরে ধাক্কা। পালক, দরজা খোলো। সামান্য দাগ কেটে থাকে, নিঃশব্দ। যদি কৌতূহল আর জেগে থাকে দেরি না করে তাহলে দরজা আমাদের ভেঙে ফেলা সঙ্গেই হলো। থাকুন। পরের দরজা এপিসোড খুলতেই মিস না সবাই করতে থমকে গেল। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব মেঝেতে করুন। পড়ে আছে পালক, আর এই পর্বটি ভালো লাগলে অচেতন। একটি লাইক পাশে দিতে বমির ভুলবেন না। দাগ, এটাই আর তার আমাদের হাতের কাছে গল্পগুলো পড়ে এগিয়ে আছে নিয়ে একটা যাওয়ার ছোট্ট শক্তি। কাগজের মোড়ক। মারিয়ানা দ্রুত নিচু হয়ে নাড়ি দেখলেন। পালক, শুনতে পাচ্ছ? কোনো সাড়া নেই। তাড়াতাড়ি গাড়ি বার করো, হাসপাতালে নিতে হবে এখনই। রাতের অন্ধকার চিরে গাড়ি ছুটছে। পিছনের সিটে শুয়ে পালক, তার মুখ ফ্যাকাশে। সুকন্যা কাঁদছে চুপচাপ, হাত ধরে বসে আছে। মারিয়ানা সামনে বসে ফোনে কারো সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, ইমার্জেন্সি, পয়জনিং কেস মনে হচ্ছে। অন্যদিকে দূরে কোথাও এক অন্ধকার ঘরে বসে সেই মানুষটা ঠান্ডা চোখে একটা ছবি দেখছে। ছবিটা পালকের। তার ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। পালাতে পারবে ভেবেছিলে? সে ধীরে ফোনটা তুলল। খোঁজ রাখো, মেয়েটা যেন বাঁচে, ও এখনো আমার দরকার। হাসপাতালের করিডরে দাঁড়িয়ে ভম্বল, তার চোখে আতঙ্ক, অপরাধবোধ আর অজানা ভয়। অপারেশন থিয়েটারের লাল আলো জ্বলছে। মনের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছে, পালক, তুমি আসলে কে?